সভাপতি শক্তি দুবে এই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছেন। মোট 1009 জন প্রার্থী পরীক্ষায় সফল হয়েছেন। উল্লেখ্য, আইএএস, আইএফএস, আইপিএস এবং কেন্দ্রীয় পরিষেবার গ্রুপ এ এবং গ্রুপ বি পদে এই পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হয়। পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছেন হর্ষিতা গোয়েল এবং তৃতীয় স্থান লাভ করেছেন শ্রীমতী শাহু মার্গে চিরাগ। 25 জন শীর্ষ স্থানাধিকারীর মধ্যে 11 জন মহিলা এবং 14 জন পুরুষ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে ওয়াকফ সংশোধনী আইন 2025-এর দুটি প্রধান উদ্দেশ্য হল দরিদ্র মুসলমানদের সুবিধা দেওয়া এবং সম্পত্তির অপব্যবহার বন্ধ করা। ওয়াকফ সংস্কার ও জনসচেতনতা প্রচারের উদ্দেশ্যে মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে রিজিজু বলেন, ভারতের মতো বড় দেশে প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করতে হবে। এখন থেকে ওয়াকফ বোর্ড ইচ্ছাকৃতভাবে কোন গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারবে না। তিনি আরো বলেন যে মুতাওয়াল্লিদের জন্য সমস্ত ওয়াকফ সম্পত্তি নির্দিষ্ট পোর্টালে নিবন্ধিত করা বাধ্যতামূলক হবে, যা শুধুমাত্র স্বচ্ছতা আনবে না, ব্যক্তিগত সম্পত্তির অপব্যবহারও রোধ করবে। বিরোধীদের ভুল তথ্য প্রচার নিন্দা করে রিজিজু বলেন, মুসলিম জনসংখ্যার একটি বড় অংশ নতুন বিধানকে স্বাগত জানিয়েছে। কেন্দ্র চরম তাপপ্রবাহের পরিস্থিতি থেকে শ্রমিক ও কর্মচারীদের রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর উদ্দেশ্যে অ্যাডভাইসারি জারি করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন যে মন্ত্রক এই বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রশাসকদের চিঠি লিখেছে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 3 দিন এই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পারদ উঠতে পারে 45 ডিগ্রি পর্যন্ত। আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন। সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া হলফনামায় যোগ্যতার তালিকায় 17,206 জনের নাম রয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিকাশ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আইনজীবীদের পরামর্শ অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। আন্দোলনরত চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাদের কাজে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে, তবে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকার জন্য তিনি প্রতিবাদরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি অনুরোধ জানান। আন্দোলনকারীদের প্রতি সরকারের কড়া মনোভাব নেই বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, বাংলার দুর্ভাগ্য যে ডাক্তার ও শিক্ষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংবিধানের মূল বিষয়বস্তু নির্ধারণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শ্রী ধনখড় সংসদকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশের সংবিধানে সংসদের উপর কোনো কর্তৃপক্ষের সংস্থান নেই। They are the ultimate masters as to what constitutional content will be. There is no visualization in constitution of any authority above parliament. Parliament is supreme, and that being the situation, let me tell you, it is as supreme as every individual in the country. প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের দিনক্ষণ ঘোষণা করেছে ভ্যাটিকান। এ বিষয়ে কার্ডিনালদের এক বৈঠকে স্থির হয়েছে আগামী শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে তার শেষকৃত্য সম্পন্ন হবে। আগামীকাল থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে দর্শনের জন্য তার নশ্বর দেহ শায়িত থাকবে। আগে জানানো হয়েছে, গতকাল ক্যাথলিক খ্রিস্টান ধর্মজগতের সর্বোচ্চ পদাধিকারী পোপ ফ্রান্সিসের জীবনাবসান হয়। তিনি 12 বছর এই পদে ছিলেন। তিনি সর্বদাই দরিদ্র এবং সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের পক্ষ অবলম্বন করতেন এবং অসাম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জম্মু কাশ্মীরের রামবান জেলায় পুরোদমে টানার কাজ চলছে। ধস বিধ্বস্ত এই জেলার ক্ষতিগ্রস্ত প্রায় 1,500 ট্রান্সফরমার সরিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগামীকালের মধ্যে জাতীয় সড়কে যান চলাচল আংশিকভাবে শুরু হবে। এছাড়া অনেক জায়গাতেই জল সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক করে তোলা সম্ভব হয়েছে। যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ রামবানে ধস বিধ্বস্ত এলাকাগুলি সরেজমিনে ঘুরে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসনের সঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ নিয়েও মুখ্যমন্ত্রী কথা বলেছেন।
মধ্যপ্রদেশের দামোহ জেলার একটি যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে গেলে একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জন মহিলা ও 3টি শিশু রয়েছে। গুরুতর আহত অবস্থায় আরো 5 আরোহীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে দিল্লি লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। দিল্লি 7 ম্যাচে 10 পয়েন্টে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে লখনৌ 8 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে পঞ্চম স্থানে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈশ্বরণ জঙ্গলে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গি হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থলে যেতে এবং যে কোনো রকম উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সরকারি সফরে আজ সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও আমেরিকার মধ্যে অভিন্ন বাণিজ্য সম্পর্কের উপর শতাব্দীর ভবিষ্যৎ নির্ভর করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।